হচ্ছে সেই বর্গী যারা সম্পদ আর খাজনা লুট করতে আসছে বাংলার সম্পদ লুট করে গুজরাট ভরার জন্য আসছে। আর দেখুন ভগবান বলুন বা ঈশ্বর বলুন, যে যে দেবতাকে মানেন তার কি ইঙ্গিত আমাদের চোখের সামনে দিয়ে দিয়েছে। এই যে ছোটবেলায় ঠাকুমা যে কবিতার কথা কবিতাতে বর্গী বলতো, বিদেশ বাইরের রাজ্য থেকে যে নেতাগুলো আসছে বিজেপির, তাদের পর্যবেক্ষকের নামটা কি দেখুন ভেবে, কৈলাস বিজয় বর্গী। বুঝছেন? ঠাকুমারা ছোটবেলায় অনেক কথা বলতো, আমরা কারখানে ঢুকিয়ে ওখান থেকে বার করতাম, কিন্তু না, সবকিছুর মানে থাকতো। ওই বর্গী কি তাহলে এই কৈলাস বিজয় বর্গী যার নেতৃত্বে এরা সব আসছে, একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, আসছে আর এসে এসে বাড়িতে ঢুকে ঢুকে খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। এইটা হচ্ছে এই দলটার অবস্থা বর্তমানে। তাই জন্যই আমি কবিতার প্রথম আমার স্লোগানের প্রথম লাইনে বলেছি এটা আপনাদের উত্তরবঙ্গে শুট করা। আপনাদের উত্তরবঙ্গ আমার জন্য খুব লাকি। মমতা দিয়ে আরেকবার উত্তরবঙ্গে শুট করা, হেভি হিট হয়ে গেল। খেলা হবে স্লোগানটা উত্তরবঙ্গে শুট করা, এটাও হিট হয়ে গেল। তো যাই হোক, এবার উত্তরবঙ্গই তৃণমূলের ভোট বাক্সটাকে হিট করবে আর বিজেপিকে ফ্লপ করে দেবে, এটা আমার বিশ্বাস। এই কারণেই বলেছিলাম বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে, আমরা জিতবো। আমরা বলছি বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে বন্ধু, এবার খেলা হবে। আর ওরা ভাবছে নেতা ভাঙিয়ে কাজ হবে, আমি বলছি না, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিন খেলা হবে। মাথার পেছন থেকে দিদির ছবিটা সরে গেলে দাম নেই। দেখছিলেন শুভেন্দু বাবুর প্রথমে কত ঝাঁচ কত কি, আর এখন দেখবেন নেতানো প্যাটিস, কিচ্ছু নয় মেয়ে। আরে শুরুতে মমতা ব্যানার্জিকে গালাগালি করছিল স্টেজ থেকে, তারপরে অভিষেক তাকে গালাগালি করা শুরু করলো, 15 দিন স্টপ, এবার আমাকে গালাগালি করছে দুটো স্টেজ থেকে। কি রে ভাই, উনি কত বড় নেতা, আমি ওর লেভেলের মধ্যে পড়ি বলুন তো? একটা 25 বছরের ছেলেকে যে অ্যাটাক করে, তার মানে বুঝতে হবে সে এখন কোথাকার নেতা হয়ে গেছে। এবার দেখবেন আপনারা তৃণমূলের ঝান্ডা নিয়ে যেই যাবেন, এই পাতলা আয় 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 তোকে গালাগালি করবো, এই নাপলা আয় আয় তোকে গালাগালি করবো। ওরকম গালাগালি করার লোক খুঁজছে, আসলে মাথা বিগড়ে গেছে। তৃণমূলে থেকে তো তাও মন্ত্রীটা ছিল, বিজেপিতে যাওয়ার পর বিজেপি বার খাইয়ে নিয়ে চলে গেছে, 200 আসন পাবো, আসুন আসুন আসুন, ও মুখ্যমন্ত্রী বলে চলে গেছে। যাওয়ার পর যখন হিসাব নিকাশে বসেছে, দেখে তো 55 পেরোবে না রে ভাই, ওই ঘাবড়ে গেছে, মাথা খারাপ, বলে বিজেপিতেও থাকতে পারছি না, তৃণমূলে কোন মুখে ফিরবো। কারণ এবার আমার বিশ্বাস, আমি আমাদের বড় পার্টির নেতাদের সুব্রত বক্সিদা অভিষেক দাদের বলেছি, তৃণমূল ভবনের বাইরে একটা গুদাম ঘর বানান, বড় কাজে লাগবে। কি কাজে লাগবে? এই সব নেতাগুলো আজকে ভোট ঘোষণা হলো, রেজাল্টটা 2 মাসের মধ্যে বেরোবে, আর 2 মাস পর দিস্তা দিস্তা ক্ষমা প্রার্থনার চিঠি নিয়ে দিদির পেছন পেছন ঘুরবে, দিদি ক্ষমা করে দাও, দিদি ভুল হয়ে গেছে। সেদিন ওগুলো রাখার জন্য একটা গুদাম ঘর লাগবে, বিশ্বাস করুন, এমনি রাখা যাবে না। কিন্তু এইটা আমরা জানি, আমরা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা আজকে দাঁতে দাঁত চিপে লড়াই করছি, দিদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর অন্তত আমি সব কাজবাজ ছেড়ে দিয়ে গুদাম ঘর পাহারার দায়িত্বে থাকবো, যেখানে চিঠিগুলো থাকবে। এই চেষ্টা করবো, একটা চিঠি যেন দিদির টেবিলে না যায়, এই চেষ্টাটা আমি করবো। অনেক হয়েছে, যারা গেছো এই টাইমে তাদের আর জায়গা নেই, অনেক ভালো আছি আমরা, ফ্রেশ সবজি তৃণমূল কংগ্রেসে এখন আছে, আমাদের আর পচা মাল দরকার নেই। বিজেপি নিয়েছে, ভোগে লাগা, হজম করুক, পেট খারাপ হোক, আমাশা হোক, তোদের মাল ভাই তোরা বোঝ, আমাদের আর কোনো দরকার নেই। আর আপনাদের এখানে আশপাশ থেকে অনেকে ছোটখাটো অনেক লোক গেছে, খুব ভালো হয়েছে, জানবেন, শান্তি করে দলটা করুন, ধর্মযুদ্ধে নেমেছেন। শেষ একটা কথা বলে শেষ করি, আপনারা জানবেন কিসের স্বার্থে করছি জানেন? আমাদের সবার কিছু না কিছু স্বার্থ আছে। আমার স্বার্থটা বলি, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। আমার স্বার্থটা হলো আজ থেকে 50 বছর পর একদিন তো অসুস্থ হব, হয়তো প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছি, ভগবান যখন তখন মিস কল মারছে, এবার আয়। সেই যে শুয়ে আছি, হয়তো বাকশক্তি নেই, কিন্তু শুনতে পাই, সব শুনতে পাচ্ছি। পাশের ঘরে স্যার আমার নাতি নাতনিদের পড়াশোনা করাচ্ছে, করাতে করাতে বলছে এবার ইতিহাসের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পড়ে যাও 10 নম্বর। বলছে স্যার কোন প্রশ্ন? বলছে এইটা দাগ দিয়ে দিলাম। তখন স্যারটা পড়ে শোনাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এবার আসবে, বাংলার দ্বিতীয় নবরূপকার হিসাবে মমতা ব্যানার্জির ভূমিকা আলোচনা করো, 10 নম্বর। তারপরে বলবে আরেকটা 2.5 নম্বরের টিকা আছে, এটাও পড়ে যাবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বলবে কোন টিকা স্যার? বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা গড়া কাজের পেছনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা গড়ার কাজের পেছনে বাধা সৃষ্টিকারী, তৎকালীন রাজনৈতিক মানচিত্রে পরিচিত বাংলার দ্বিতীয় মির্জাফর শুভেন্দু অধিকারীর ভূমিকা আলোচনা করো, 2.5 নম্বর। আমার স্বার্থটা কোথায় জানেন? আমি অন্তত সেদিন বিছানায় শুয়ে শুয়ে ভগবানের মিস কলটা রিসিভ করার আগে অন্তত এইটুকু জানবো,
আমার 50 বছর আগেকার ইতিহাস আমার নাতি নাতনি যে পরীক্ষা দেবে সেই 10 নম্বরের প্রশ্নটার সাথে অ্যাসোসিয়েটেড, 2.5 নম্বরের টিকাটার সাথে নয়। এটাই আমার কাছে গর্বের ব্যাপার। তাই আসুন সংঘবদ্ধভাবে লড়াই করুন। আর খেলা হবে মানে কেউ ঘাবড়াবেন না বিজেপির বন্ধুরা, খেলা হবে মানে সবুজ আবির খেলা হবে। 3 বছর পর কোচবিহার থেকে কাঁথি পুরো রাস্তাটা সবুজ আবিরে ঢেকে যাবে। সেদিন দিলীপ বাবু, আপনি তো এবিপি আনন্দে আমি দুধ দেখিয়েছিলাম বলে আসেননি, সেই দিনকে আমিও একটুখানি সবুজ আবির নিয়ে আপনার সুন্দর মুলায়ম গালটায় মাখিয়ে দিয়ে বলবো, দিলীপ দা আশীর্বাদ করবেন বাংলাটা যেন আরো 5 বছর ভালো করে আমরা চালাতে পারি। আপনারা ভালো থাকুন, আসুন সংঘবদ্ধভাবে দিদির পক্ষে আছে খেলা হবে। তোমারটা সবাই বলছে রয়েছে, আমার বাংলাটা কি সেই বাংলা থাকবে যে বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বোনকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়ে স্কুলে পাঠান? সিদ্ধান্তটা এই ধর্মযুদ্ধের মাঝখানে আমাদেরকে নিতে হবে। আগামী 3টে মাস এই ধর্মযুদ্ধ চলবে। আমাদের বিশ্বাস, আমরা কেউ এখানে চাই না আমাদের হাতরাসের, আমাদের রায়গঞ্জের মাটিটা হাতরাসের মাটি হোক। আমরা সবাই চাই এই মাটিটা রায়গঞ্জের যে মাটি সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত, যে কারণে বিখ্যাত সেই গুণগুলো নিয়ে রায়গঞ্জের মাটি আরো এগিয়ে যাক। আজকে আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষের কি অবস্থা। সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে যখন বেরোন, 150 টাকার সর্ষের তেল কিনতে হয় মোদিজির দয়া। বাড়িতে ফিরে আসার পর যখন প্রায় 850 টাকা দিয়ে গ্যাস কিনছেন, কালকেও গ্যাসের দাম 25 টাকা বাড়িয়েছে। হয়ে গেছে গ্যাসের দাম। শুধু তাই নয়, ভর্তুকির টাকা আর ব্যাংকে পাঠায় না মোদিজি, পাঠায় কারোর 5 টাকা 7 টাকা কারোর আসে না। এই যে একটা বিজেপি নেতা তার স্ত্রীকে গিয়ে বলছে, শোনো না আজকে টিফিনে একটু ডিমের অমলেট খাবো। বলছে ঠিক আছে, সে তো খাবে। বলে গ্যাসটা জ্বালিয়েছে আর গ্যাস দেখছে শেষ, অর্ডার দেবে, শুনছে 900 টাকার অর্ডার দেওয়া হয় না। বলে গ্যাসে তো অর্ডার দিতে পারবো না, কি করবে? বিজেপি নেতা বলছে ঠিক আছে তুমি এবার উনানে করো। এবার উনানে কড়াই চাপিয়েছে, কিন্তু ডিমের অমলেটটা ভাজতে গেলে আগে সর্ষের তেল দিতে হবে, 150 টাকা কিলো। কাকিমা বলছে সর্ষের তেলও তোমার, কাকু বলছে কি গো এতক্ষণ লাগছে? বলে শোনো, সর্ষের তেলও নেই, গ্যাসও নেই, যতদিন মোদিজি ক্ষমতায় আছে তুমি তো তাদের পার্টিটা করছো, মুখটা হা করো, ডিমটা কাঁচা ফাটিয়ে দিচ্ছি, ওটাই চিবিয়ে খাওয়ার ডিম ভেজে খেতে হবে না। ডবল ইঞ্জিনের সরকার, বুঝতে পারছেন কি সর্বনাশ হবে? বলে সোনে কা বাঙ্গাল বানায়েঙ্গে। আরে অমিত শাহজি যদি দিলীপ দার সাথে একবার ডিসকাশন করতেন এটা বলতেন না। আরে গোটা রাজ্যটাকে সোনায় মুহূর্তে যত সোনা লাগবে তার জন্য কত লিটার গরুর দুধ লাগবে দিলীপ দা একমাত্র জানে, আর কেউ জানে না। সোনে কা বাঙ্গাল বানায়েঙ্গে, সোনে কা ইউপি বানিয়ে দিয়েছেন না। রোজ রেপ, টিভি খুললেই রেপ। 2 দিন আগে 3টে বোনকে হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে, 3টেকে অত্যাচার করে রেপ করে মার্ডার করে দিয়েছে, একটা কোনো রকমে বেঁচে ছিল, জানেন? এটা হচ্ছে উত্তরপ্রদেশের অবস্থা। বিহারের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, প্রত্যেকটা রাজ্যে সাড়ে সর্বনাশ করে দিয়েছে। বাংলার মাটিতে আপনারা লোকসভা নির্বাচনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। 18টা সিট পেয়েছিল, তার মধ্যে 2টো হাফ প্যান্ট মন্ত্রী দিয়েছিল। একটা বাবুল সুপ্রিয় কাহনা পেয়ার হয়ে গাইতে গাইতে মন্ত্রী হয়ে গেছেন, আর আরেকটা হচ্ছে আপনাদের সিট, কিন্তু বলুন তো এখান থেকে দেবশ্রী রায় যিনি এমপি, যে চৌধুরী যিনি মন্ত্রী হলেন, রেলের প্রতিশ্রুতি থেকে শুরু করে 1001টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা পালন করেননি। উল্টে করোনার সময় দাঁড়িয়ে উনি পুরী না উড়িষ্যাতে গিয়ে কম্বল বিতরণ করেছেন, কিন্তু এই এলাকার মানুষের পাশে থেকে একদিনও দেখা যায়নি। কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকটা দিন হেরে যাওয়ার পরেও আপনাদের পাশে দাঁড়িয়েছিল। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই তৃণমূল কংগ্রেস। আমরা হেরে গেলেও ছেড়ে যাই না, কারণ আমরা ইউপির পার্টি নই, আমরা বিহারের পার্টি নই, আমরা বাংলার পার্টি। বাংলার মানুষ আমাদের কাছে প্রথম, বাংলার মানুষই আমাদের কাছে শেষ। আর তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে। নিয়ম করে প্রতি মাসে আমিও আছি, তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিনই খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে। খেলা 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 হবে, জিতেই লবে বন্ধু, এবার খেলা হবে। খুব যদি শক্তিশালী মাঠে আছে লন্ডেওয়ালি বন্ধু বলো আসছো কবে, এই মাঠেতেই খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাচি, দিলীপ কি ফের কাঁদবে তবে বন্ধু, এবার খেলা হবে। বিধান দিদি রবে বন্ধু, এবার খেলা হবে। বুথে বুথে খেলা হবে, গ্রামে গ্রামে খেলা হবে, শহর জুড়ে খেলা হবে, রায়গঞ্জেও খেলা হবে, নন্দীগ্রামেও খেলা হবে, বিধানসভায় খেলা হবে, রান্নাঘরে খেলা হবে, তৈরি আছি খেলা হবে, খেলা হবে, আইরে মুকুল খেলা হবে, আইরে দিলীপ
দিয়েছেন। অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, 21 সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে বাবাকে নিয়ে ছুটছি, প্লিজ এবার চিকিৎসাটা করুন, নাহলে বাবাকে বাঁচাতে পারবো না। বলে হ্যাঁ চিকিৎসা তো হবে, কিন্তু পেমেন্টটা কিসে করবে বলো? প্রাইভেটের খরচা জানো তো, পকেট থেকে স্বাস্থ্যসাথীর কার্ডটা ডাক্তারবাবুকে দিয়ে বললাম কেন ডাক্তারবাবু এইটা দিয়ে? ডাক্তারবাবু স্বাস্থ্যসাথীর কার্ডটা দেখলো, অনেকক্ষণ দেখার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। তাহলে ফেলে দিলেন কেন? বলে এটা দিয়ে কি হবে? বলে কেন, দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল করে দিয়েছে। বলে যে দিদি যখন ছিল করে দিয়েছে, দিদি তো নেই, এই কার্ডটারও কোনো ভ্যালু নেই গো, এটা ঠোঙার মতো, ফেলে দাও। বিশ্বাস করুন সেই দিন সরকারি আর বেসরকারি দুই দিক থেকে ফিরে এসে আমার মরণাপন্ন বাবাকে ওই অ্যাম্বুলেন্সে বসিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে যেতে আর চোখের সামনে আমার বাবাটাকে মরতে দেখতে দেখতে এই আফসোসটা নামায় করতে হয়, যদি পদ্ম ফুলের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম, আমার বাবা চ্যান্ত হয়ে খাটের পাশে এসে আমার সাথে বসে থাকতো। দ্বিতীয় ঘটনা কল্পনা করুন, উত্তরপ্রদেশের তো বললাম হাতরাসে কি হয়। আমার দিদি রোজ রাত্রি 8টা-9টায় বাড়ি ফিরে আসে, 8টা থেকে 9টা। বিজেপির সরকার, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি হেরে গেছেন। আমার দিদি রাত্রি 8টা বাজে বাড়ি ফেরে না, 9টা বাজে বাড়ি ফেরে না। বাবা ফোন করছে, রিং হয়ে যাচ্ছে, ফোন ধরে না কেউ। 10টা রিং হয়ে ফোন কেটে যাচ্ছে, ধরে না। 11টার সময় ফোন করলে এবার ফোনটা সুইচ অফ বলছে, 12টায় ফোন করলে সুইচ অফ বলছে, পুলিশকে ফোন করা হলো, আমাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিজেপি সরকারের তখন বাংলার পুলিশ ধরে বলো না এসব তো আমাদের দায়িত্বে নয়। সারা রাত আমরা জেগে, আমার দিদির খোঁজ নেই। ভোর 4টের সময় প্রতিবেশীরা এলো, আমাকে, আমার মাকে, আমার বাবাকে টানতে টানতে নিয়ে গিয়ে বললো তোমাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়া গেছে। আমাদের টানতে টানতে নিয়ে গিয়ে দেখালো এলাকার পচা ডোবার ধারে আমার দিদির নগ্ন দেহটা কারা যেন ধর্ষণ করে খুন করে ফেলে রেখে চলে গেছে। বিশ্বাস করুন, উত্তরপ্রদেশে যেমন বোনেদের রেপ হওয়ার পর দেহটা পাওয়া যায় না, উল্টে মা বাবার চোখের সামনে কেরোসিন তেল দিয়ে পুলিশ সেই দেহটা জ্বালিয়ে দেয়। সেদিন যখন আমার সেই দিদি, যে আমার ছোটবেলা থেকে মা না থাকলে খাইয়ে দিয়েছে, স্কুলে পাঠিয়ে দিয়েছে, মাথাটা আঁচড়ে দিয়েছে, মায়ের মতো মানুষ করেছে, সেই দিদির দেহটা যখন আমি আমার মা আর আমার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দেখতে পাবো জানলার পেছনে কোনো একটা পচা ডোবার ধারে আমার দিদির সেই দেহটা বিজেপির বাংলার সরকারের পুলিশ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, সেদিন দিদির দেহ থেকে বেরিয়ে আসা ওই আগুনের লেলিহান শিখাটা দেখতে দেখতে আমাকে আফসোস করতে হয়, যদি পদ্ম ফুলের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম, আমার দিদি রাত্রি 9টায় বাড়ি ফিরে আসতো, আমাদের সাথে এক টেবিলে বসে খেতে। একটু কল্পনা করুন মায়ের, একটু কল্পনা করুন দাদারা, কোন বাংলাটা চান? দমটা বন্ধ হয়ে আসবে আপনারা ভাবলেই যে মমতা ব্যানার্জি আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন। তাই বলছি, এবারের নির্বাচনটা ধর্মযুদ্ধ। আমাদের দলের যত পচা ধচা ছিল সব বিজেপিতে। আরে আমাদের দিদি দোতলার ঘরে রান্না করছেন, দিদির কি দোষ? মায়েরা আলুর কাটেন, 8টা কাটলে একটা পচা বেরোয় ফেলে দেন, 6টা কাটেন একটা পচা পেঁয়াজ ফেলে দেন। আমাদের মমতা ব্যানার্জি দোতলার ঘরে রান্না করছেন, 6টা আলু কাটলেন একটা পচা জানলা দিয়ে ফেলে দিলেন, 7টা পেঁয়াজ কাটলেন একটা পচা জানলা দিয়ে ফেলে দিলেন। কিন্তু দিদি তো আর জানেন না নিচে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ওগুলো নিয়ে যাবে বলে। বলুন তো আমাদের দিদির কি দোষ? আমাদের দিদির তো কিছু করার নেই। এখন সেই পচা জিনিসগুলো যদি রান্না করে তারা মনে করেন বিজেপির কর্মীদের খাওয়াবেন, খাওয়াতে পারেন, কিন্তু পেট খারাপে 3 মাস পর তো বাড়ি থেকে বেরোতে পারবেন না, যা দশা হবে। এইটা হচ্ছে বিজেপির অবস্থা। যাদের বলতো চোর আপনাদের এখানে, আমাদের দলের দুর্ভাগ্য এই শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিকে আপনাদের এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল, সর্বনাশ করে দিয়েছিল আমাদের সংগঠনে। যাই হোক, আমরা খুব গর্বিত আজকে যে সেই লোকটা বিজেপিতে গেছে। এখন বিজেপির কি সর্বনাশ হবে বিজেপি তো 3-4 মাস পরে বুঝবে, কারণ উই পোকা দরজার কাঠের ভেতরে ঢুকে ঢুকে কাঠটাকে কুড়ে কুড়ে খায়। আমাদের প্রশান্ত কিশোরকে নিয়ে এদের খুব জ্বালা। প্রশান্ত কিশোর কি করেছে জানেন? ঘরের 4 কোনায় কার্বলিক অ্যাসিড দিয়েছে। কার্বলিক অ্যাসিড দেওয়ার পর সাপ খুব বেজি যা ছিল বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে বলছে ঘরে থেকে না কাজ করতে পারছিলাম না। আহা গো, কার্বলিক অ্যাসিড দেবো না, ভেতরে যে সাপটা ছিল বুঝতাম কি করে? তো বুঝেছি তো, দলটা ক্লিন হয়েছে তো, এটা আমরা গর্বিত, অনেক পরিশুদ্ধ আমার দল। আর বিজেপিতে গিয়ে ওই পচা জিনিসগুলো ভিড়ে আজকে বিজেপি দলটাকে নষ্ট করেছে। আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী হয়নি, আজকে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিজেপি দলের অবস্থা। আর আমি এই কথাটাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের দিদির মন খুব ভালো। দেখুন কোথাও গিয়ে কি অমিত শাহ আপনার মনে হয় না? এই যে বিজেপি ক্ষমতা আসবে, যারা বিজেপির কর্মীরা বলে বেড়াচ্ছেন, আমি আপনাদের দুটো প্রমাণ দিলেই বুঝবেন বিজেপি বানিয়েছে। যারা সোনেকা রায়গঞ্জ বানাতে পারে না, সোনেকা আসানসোল বানাতে পারে না, তারা গোটা রাজ্যটাকে সোনায় মোড়ার কথা বলে। এর চাইতে বড় মিথ্যাচারী তার কি হতে পারে বলুন তো? আর শুধু যে জ্বালাচ্ছে গ্যাসের দাম, সর্ষের তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম, তাই নয়। অনেকে আগের দিন বিজেপির একটা সাংসদ জগন্নাথ সরকার রানাঘাটের, ওকে বলেছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আপনি কি বলবেন? দূর, বড় লোকেরাই তো খালি গাড়ি চলে, গরিবদের কি?
ও বোঝে না পেট্রোল ডিজেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়ে। আর কংগ্রেস যখন পেট্রোল ডিজেলের দাম বাড়াতো, এই নরেন্দ্র মোদীরা ভারত বন্ধ থেকে গোটা ভারত অচল করতো। আজকে এই যে দাম বাড়ছে শুধু এখানে নয়, আপনাদের যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটা কি আপডেট করুন, দেখবেন ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্ট থেকে 5 টাকা কেটেছে, কখনো 10 টাকা কেটেছে, কখনো 20 টাকা কেটেছে। কেটেছে কি কাটেনি আপনারা সাধারণ মানুষ বাড়ি গিয়ে দেখবেন তো। কিসের জন্য কাটে জানেন টাকাটা? আরে এখানে গ্রুপ করেন, মায়েরা গ্রুপ করেন তো, লোন নেন ছোট ছোট গ্রুপের থেকে। আপনারা কত টাকা লোন নেন? 5,000, 10,000, খুব বেশি হলে 20,000। কিন্তু এক সপ্তাহ যদি লোনের টাকা না দিতে পারেন, বাড়িতে লোকেরা চলে আসে। আর আপনাদের গ্রুপের বাকিদের হুমকি দেয়, দেখো ওনা কিন্তু লোনের টাকাটা দিলে তোমাদেরও পরের বার লোন দেবো না, হয়তো। আপনারা 20,000 টাকা লোন নিয়ে এক সপ্তাহ যদি ফেরত দিতে না পারেন, আপনাদের বাড়িতে অফিসার চলে আসে। কিন্তু মোদিজির বন্ধুরা ব্যাংক থেকে 20,000 টাকা লোন নেয় না। কেউ 1 লাখ কোটি নেয়, কেউ 2 লাখ কোটি নেয়, কেউ 20,000 কোটি নেয়, কেউ 50,000 কোটি। কিন্তু আপনার বাড়িতে পুলিশ পাঠায়, আর মোদিজি ওই নীরব মোদি, মেহুল চোকসিদের বাড়িতে লন্ডন আর আমেরিকার টিকিট পাঠিয়ে দেয় বিদেশে গিয়ে ফুর্তি করার জন্য। তারপরে কি হয়? তারপরে কি হয় জানেন? ধরুন নীরব মোদি 14,000 কোটি নিয়ে পালিয়েছে। কেন আপনার ব্যাংক থেকে টাকাটা কাট? নীরব মোদি 14,000 কোটি নিয়ে তো পালিয়ে গেছে। কোথা থেকে নিয়েছে টাকাটা? আমাদের ব্যাংক থেকে, যে ব্যাংকে আমরা টাকা রাখি, ব্যাংক তো খালি, ওটা তো ভরপাই করতে হবে। তখন মোদিজি নীরব মোদিকে কি বলে, শোন তোকে আমি আর ডিস্টার্ব করবো না, তুই বিদেশেই থাক। কিন্তু 14,000 কোটি নিয়ে গেছিস, 7,000 কোটি তুই রেখে সারা জীবন ফুর্তি কর, আর 7,000 কোটি না বিজেপির পার্টি ফান্ডে পাঠিয়ে দে। ওর জন্য ইলেকটোরাল বন্ড চালু করেছিল, যেন কেউ জানতে না পারে কে টাকা দিচ্ছে। এই যে 7,000 কোটি বিজেপির পার্টি ফান্ডে চলে গেল, এলাকায় যতগুলো বিজেপির পতাকা দেখেন, দেখবেন ওটা কোন টাকা দিয়ে কেনা জানেন? এই যে 14,000 কোটিটা খালি হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ওটা তো তুলতে হবে মোদিজিকে। কি করে তুলবে? সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর, আর বেড়ে বেটা হচ্ছে জনতা। তাই মোদিজি কি করলো, বিভিন্ন ফাইনের অছিলায় আপনাদের অ্যাকাউন্ট থেকে 15 টাকা, 20 টাকা, 10 টাকা করে কাটা শুরু করলো। ঠিক যেমন ম্যালেরিয়ার মশা হুলটা ঢুকিয়ে একটু একটু করে রক্তটা চুষে খায়, মোদিজি আমাদের রক্তটা আস্তে 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 চুষে খেলো। তাতে কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট তো ভর্তি হয়ে গেল। আপনারা ভাবলেন যাক নীরব মোদি 14,000 কোটি নিয়ে পালিয়ে গেছে, ব্যাংকে ওটা ভরে গেছে। কিন্তু পরে আপনারা গিয়ে জানতে পারলেন এটা তো আমাদের মাথাতেই কাঁঠাল ভেঙে তুলেছে। এইটা হচ্ছে ওদের ডবল ইঞ্জিনের নমুনা, সিঙ্গেল ইঞ্জিনের নমুনা। তাহলে সিঙ্গেল ইঞ্জিনে ব্যাংক লুটছে, সিঙ্গেল ইঞ্জিনে পেট্রোল ডিজেলে লুটছে, সিঙ্গেল ইঞ্জিনে সর্ষের তেল 150 টাকা কিলো, সিঙ্গেল ইঞ্জিনে প্রত্যেক বছর মোদিজি থাকলে পেঁয়াজের দাম বছরে একবার করে 150 টাকা কিলো হয়। 14 সাল থেকে আপনারা দেখছেন প্রত্যেক বছর একবার করে পেঁয়াজ 150 টাকা কিলো ওঠে। আর সেই সময় এমন আসে মুরগির চেয়ে পেঁয়াজের দাম বেশি। মা বলে চিকেন খেতে হবে না এখন, পেঁয়াজ ছাড়া খেলে খানালে খাস না। এইটা আমরা দেখছি গত 6টা বছর ধরে রোজ আমাদের জীবনে কিভাবে সর্বনাশ নামিয়ে এনেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের জীবনে পরিবর্তন করার চেষ্টা করছে। আপনারা বলুন তো, আমি যে একটা কথা বলি 2 মিনিটের জন্য আমার সাথে কল্পনা করতে পারবেন আপনারা, যারা আছেন রাজনৈতিক, অরাজনৈতিক বা সাধারণ নিউট্রাল ভোটার, একবার কল্পনা করুন মমতা ব্যানার্জি এখন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি ভোটে হেরে গেছেন, জিতেছে বিজেপির কেউ একজন মুখ্যমন্ত্রী, সে ধরে দিন আমাদের দিলুদা। এবার দুটো কল্পনা করুন, একটা আমার ঘটনা দিয়ে দুটো ঘটনা বলি। ধরুন আমার বাবার হঠাৎ মেজর স্ট্রোক, ডাক্তারবাবু বলতে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে বাঁচানো যাবে না। অ্যাম্বুলেন্সটা ডেকে বাবাকে তুলে আমি সরকারি হসপিটালে নিয়ে গেলাম কাছে। স্ট্রেচার থেকে নামিয়ে ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন, নাহলে বাবাটাকে বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু বললেন, হ্যাঁ চিকিৎসা তো হবে, আগে 10,000 টাকা জমা করো। বললাম কেন? দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল সরকারি হসপিটালে তো টাকা লাগবে না। বলে না, দিদি মুখ্যমন্ত্রী থেকে চলে গেছে, সব সিস্টেম আর নেই, 10,000 টাকা জমা না করলে তোমার বাবার চিকিৎসা হবে না বাবু। আমি তখন ভাবলাম কি করা যায়। তখন আমার মনে বললো, হ্যাঁ দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো স্বাস্থ্য সাথীর কার্ড করে দিয়েছিল, সরকারিতে হবে না তো কি হয়েছে, যাই প্রাইভেটে যাই। বাবাকে আবার স্ট্রেচারে চাপালাম, এদিকে দেখছি বাবার প্রাণ যায় যায় অবস্থা। গোটা বাংলা জুড়ে সবুজ আবির খেলা হবে, দারুণ খেলা হবে। আর এই নির্বাচনটা বাংলার কাছে ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধে বাংলার মাটি জিতবে। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার থেকে যে বর্গীরা আসছে তারা এবার হারবে। আপনার এই যে খেলা হবে, সেই খেলা হবে তো বিজেপির আতঙ্কিত, কি বলবেন? না, আতঙ্কিত তো হবেই, স্বাভাবিক। চোরের মন বোচকার দিকে। যে দিলীপবাবু মেরে দেওয়া, কেটে দেওয়া, পুঁতে দেওয়া, খুন করে দেওয়া, অনাথ করে দেওয়া, গুলি মারার কথা বলেন সবসময়, তিনি খেলা মানে অন্য কিছুই ভাববেন। আসলে খেলা হবে স্লোগানটা সোজা একটা অর্থ হচ্ছে রাজনীতিকেই দিলীপবাবুদের মতো হিংসাত্মক জায়গায় না নিয়ে গিয়ে একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা যখন হয়, আমার বাড়িতেও দুটো ফুটবল ক্লাবের সমর্থক আছে, মাঠে গিয়ে প্রত্যেকের প্রতিপক্ষ, কিন্তু মাঠের বাইরে বেরিয়ে আবার প্রত্যেকের আত্মীয়। আমরা চাই খেলার রাজনীতির পরিবেশটা এরকম খেলার মতোই অন্যরকম থাকুক, প্রতিযোগিতামূলক থাকুক, কিন্তু কারোর মধ্যে হিংসাত্মক এই চিন্তাভাবনা না থাকুক। সেই জন্যই আমরা বলছি খেলা হবে। তাহলে দিলীপবাবুদের তো সমস্যা আর কিছু নেই।
না না আসুন, আমি তো বলছি ওনারা তো করোনার সময় এখানে জিজ্ঞেস করেন রায়গঞ্জের একটা মানুষ এদের দেখতে পেয়েছে কাউকে, এমনকি এখানকার মানুষ দেবশ্রী চৌধুরী মন্ত্রী তাকেই দেখতে পায়নি সাংসদ, আর রাজনাথ সিং তো অনেক দূরের কথা। আমরা কেন এদের বর্গী বলছি, এরা আমাদের সবার কিছু কিছু আত্মীয় আছে, যে আত্মীয়রা দেখবেন বাড়ির কেউ শরীর খারাপ হলো আসে না, অসুস্থ হলো আসে না, বিপদ হলো আসে না, কিন্তু একবার আপনি ফোন করে খবর দিন যে আজকে না রান্না হয়েছে চলে আসবেন। এই রাজনাথ সিং, অমিত শাহ, নরেন্দ্র মোদী বা এই জেপি নাড্ডা যারা আছেন তারা হচ্ছেন সেই আত্মীয়দের মতো যারা বিপদে আপদে আমাদের পাশে থাকেন না, কিন্তু যদি কোথাও রান্না হয়েছে শোনেন বা কোথাও ভোট আছে শোনেন, জিততে পারি শোনেন, ওনারা চলে আসেন হ্যাংলার মতো। আসুক, রাজনাথ সিংকে আমরা স্বাগত জানাই, উনি আমাদের দেশের একজন মন্ত্রী, আসতেই পারেন, কিন্তু এসে আবার বেকার মানে ওই প্লেনের জ্বালানি খরচ করছেন, সিট আসবে, ভোট আসবে। দেবাংশু গতবার 216, এবার কি কতটা? গতবার 211 ছিল, 211, এবার কতটা? 211 প্লাস হবে। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যে এস্টিমেশন রয়েছে, আমরা তো 2-3টে সংস্থাকে দিয়ে সার্ভে করাই, আমাদের এই মুহূর্তে ইলেকশন হলে 218 থেকে 222টা আমাদের ট্যালি। এবার আশা করি ইলেকশন চলতে চলতে দিদি এখনো সেভাবে ময়দানে নামেন, দিদি ময়দানে নামবেন এবং আমাদের সেই ট্যালিটা আমরা এক্সপেক্ট করছি, আমরা যতটা সম্ভব 250 ক্লোজে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যতটা 250 হবেই বলছি না, কিন্তু যতটা ক্লোজ যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক শ্রী দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে তার মূল্যবান বক্তব্য তুলে করছি। আপনাদের সবাইকে অনেক অভিনন্দন, এবং যারা এই সভাটা শর্ট নোটিসে প্রায় 12 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করেছেন, সেই প্রত্যেকটি সম্মানীয় তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। মাননীয় চেয়ারম্যান উপস্থিত আছেন, মাননীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু উপস্থিত আছেন, সবাইকে একত্রে প্রণাম জানাই। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, বক্তব্য বেশি দেন। আজকে ভোট ঘোষণা হয়েছে এবং মোটামুটি আচরণ, আদর্শ আচরণ প্রদেশে আমাদের বোনকে দেবাংশু ভট্টাচার্য স্বাগতম, দেবাংশু ভট্টাচার্য স্বাগতম, দেবাংশু ভট্টাচার্য স্বাগতম, দেবাংশু ভট্টাচার্য স্বাগতম। মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, উন্নয়নের নদীর সৈনিক দেবাংশু ভট্টাচার্য স্বাগতম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক দেবাংশু ভট্টাচার্য স্বাগতম। মমতা ব্যানার্জি, মামাটি মানুষ, মামাটি মানুষ, বন্দে মাতরম। যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি সেই ছাত্র যুব সমাজের আইকন, বিশ্বস্ত সৈনিক শ্রী দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।